তোমার কথা আমি শেষ করে নি, এই কথা আমি একদম সহমত। আমি বলছি একদম, আমি বলতে দাও, আমি সহমত তোমার সাথে। কৃষক আন্দোলন যখন হরিয়ানা থেকে হয়েছে দিল্লিতে, সরকার যথাযথভাবে সাহায্য করেছিল দিল্লি যাওয়ার জন্য এবং অনেক কিছু হবে। তাহলে রাজ্যের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওয়াকফ আন্দোলন, ওয়াকফ নিয়ে বিরোধিতা করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন যে নেতাজি যেমন বলেছিল দিল্লি চলো, ডাক দিয়েছিল দিল্লি চলো আমি স্বাধীনতা দেবো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতো যে চলো আমি অধিকার ফিরিয়ে দেবো, আমার নেতৃত্বে তোমরা দিল্লি চলো, খরচা পানি যা করো, যা প্রশাসনিকভাবে দরকার আমি করবো। তা সেটা কেন বললো না? সব কথা খুলে বলতে হবে, তাহলে কিভাবে বলবে? বুঝতে হবে লেগেছে মুর্শিদাবাদ, সেখানে তো অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে করেছে, যেখানে বিজেপি লাগিয়েছে, RSS লাগিয়েছে। তো তিনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারছেন না। রাজ্যের মুসলিমরা বিজেপির ভয়ে ভোট দিয়েছে তৃণমূলকে, এটা মানতেই হবে, কেউ মানুক না মানুক, আমি অন্তত মানি, ভোট দিয়েছে। তাহলে তারপরও মুসলিমরা তো মার খাচ্ছে, বিজেপি ডানা গজে উঠেছে, তো কন্ট্রোল করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সে দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলিমদের কেন হবে? হ্যাঁ, এটা কন্ট্রোল করতে পারছে না বলেই বলছে যে তোমরা ওইদের ফাতাপাতে। কেন কন্ট্রোল করতে পারবে না? কি করে কন্ট্রোল করবে? কেন করতে পারবে না? তার তো প্রশাসন আছে, তার তো সবকিছু রয়েছে, কেন? তার নিশ্চয়ই একটা গল্প আছে যে মুখ্যমন্ত্রী মানবিকভাবে বলেছে আইন পাস হলে মুখ্যমন্ত্রী লাগু করতে পারতো, চাইলে বা লাগু করতে পারতো, চাইলে নয়, যদি না চাই। আমি আবার একটা বিষয় মেনে নিলাম যে মুখ্যমন্ত্রী এখন 26 অব্দি রয়েছে ক্ষমতায়, এখন ওয়াকফ নিয়ে আমি মেনে নিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী লাগু করবে না। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যায়, তখন মুসলিমরা কি করবে? লাগু করবে। হ্যাঁ, তাহলে এখন থেকে তার লড়াই করবে না কেন? কে লড়াই? কেন বাংলার মানুষ লড়াই করবে? লড়াইটা করো না, কে বারণ করে? হ্যাঁ, ওয়াকফ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলাতে ওয়াকফ আন্দোলন করা যাবে না, দিল্লিতে চলে যেতে হবে। এবং তিনি বলছেন যারা ওয়াকফ নিয়ে গোলাগুলি করবে তাদেরকে আমি শত্রু মনে করব। এই কথাটিকে সমর্থন করেছে দীপক ব্যাপারী, অর্থাৎ আমাদের দীপক দা। আর এই নিয়েই দীপক দার সঙ্গে তর্ক বিতর্ক হবে, উনি সমর্থন করছেন, আমি নিজের থেকে করছি না। এই বিষয় নিয়ে তর্ক শুরু করব। দীপক দা, এটাকে তুমি সমর্থন কোন দিক থেকে করলে এটা বলতে বল। বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি ওয়াকফ বিরোধী আন্দোলন নিয়ে পশ্চিমবাংলায় কি কি ঘটনা ঘটেছে, দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু হয়েছে, এবং মুর্শিদাবাদকে একটা মানে কলঙ্কিত বা বলা যায় একটা উপদ্রবিত এলাকা বা পাকিস্তান, মিনি পাকিস্তান বানিয়ে ফেলার একটা যে ষড়যন্ত্র বিজেপি ছিল, সেটাকে তারা মোটামুটি প্রমাণ করতে পেরেছে। মিডিয়া সেটাকে মোটামুটি সেই লেভেলে নিয়ে গেছিল। তার জন্য কেন্দ্রীয় মহিলা কমিশন থেকে শুরু করে এমনকি রাজ্যপাল খুদ সেখানে গেছে, মানে এত উপদ্রুত এলাকা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মণিপুরের মতো ঘটনা ঘটেছে, সেখানে কেউ যায়নি, এখানে চলে গেল সবাই। ফলে এটা পরিস্থিতি, অর্থাৎ পরিকল্পিতভাবে এটা মানে ষড়যন্ত্রের পার্ট। ফলে মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে রাজ্যে শান্তি শৃঙ্খলা বা ইত্যাদি বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখা বা বিজেপির ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী তো বলেছে যে মুর্শিদাবাদ দাঙ্গার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে বিজেপি RSS এর হাত আছে, আমরা দেখছি গ্রেপ্তার হয়েছে বহিরাগত। তাহলে মুসলিমরা যেহেতু শান্তিপূর্ণ অবস্থান করছে সেখানে, তাহলে তাদেরকে বন্ধ করতে দেওয়া হবে কেন? বিষয়টা হচ্ছে যে রাস্তায় যখন কোনো পাগলা কুকুর চলে যায়, তখন সেই কুকুরটা আমি যদি শান্তভাবে বসে থাকি, কুকুরটা কিন্তু আমাদেরকে তেড়ে আসে না, ওই ঘেউ ঘেউ করতে করতে সাইড দিয়ে চলে যায়। যদি আমি একটা ইট মারি বা তাকে খোঁচাই, তাহলেই কিন্তু সে আমার দিকে তেড়ে আসবে। তো সাম্প্রদায়িক যারা, তারা ওই পাগলা কুকুরের মতো, মানে তাদেরকে যদি তাদের ওই চিল্লামিল্লি করছে, আর আমি যদি ওই সুযোগে আমি তাকে একটু খুঁচিয়ে দিই, তাহলে সে আমার উপর হামলে পড়বে। অবভিয়াসলি সেই জায়গা থেকে তিনি তার রাজ্যে যাতে কোনো অশান্তি না হয় সেই জায়গা থেকে তিনি বলেছেন। এবং হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলে দিই, মুর্শিদাবাদে যেদিনকে প্রথম গণ্ডগোল হয় সেই সময় আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম যে ওয়াকফ বিরোধী আন্দোলনে যারা করছেন তাদের কৃষক আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সে অনুযায়ী আন্দোলন করা উচিত। মুসলিমরা কম্প্রোমাইজ করবে কেন? করতে হবে কেন? কেন মুসলিমরা কেন করবে? সেটা হচ্ছে প্রথমত বিজেপি, যদি মনে হচ্ছে যে বাংলাতে বিজেপি সেই গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে, তাহলে শাসক দল কথা বলবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা যদি ভোটের দিকে যাই, রাজ্যের তৃণমূল সরকার আমরা দেখেছি তারা ভোটের রাজনীতি করতে গিয়ে ত্রিপুরায় গিয়ে কখনো বিজেপি সুবিধা করেছে, গোয়াতে গিয়ে সুবিধা করেছে, সেখানে সুবিধা করবে। আর মুসলিমরা নিজেদের সম্পত্তি বাঁচাতে গিয়ে যদি আন্দোলন করে, সেটা আবার কি করে ওদের হাত শক্ত হচ্ছে, কিভাবে? মুশকিলটা হচ্ছে আমাদের যত মুসলিম লিডার আছে বা যারা ওয়াকফ বিরোধী আন্দোলন করছেন, তারা কয়েকটা বেসিক জিনিস ভুলে যাচ্ছেন।
প্রথমত ভারতবর্ষে বহু আইন তৈরি হয়েছে যেগুলো জনবিরোধী, ছাত্র বিরোধী, কৃষক বিরোধী বা বিভিন্ন কমিউনিটি বিরোধী, আদিবাসী বিরোধী, বিভিন্ন ধরনের আইন তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রদায়িক আইন মানে সরাসরি মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করার আইন এই ভারতবর্ষে বলা যায় এত যুগ পরে আমার জ্ঞানতেই প্রথম দেখলাম, যেটা মুসলিমদের শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নয়, তাদের দেবোত্তর সম্পত্তি, দানের সম্পত্তি, স্কুল কলেজ, ভ্যারাইটি টাইপের বা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক যেগুলো করেন বিভিন্ন ধরনের রয়েছে, পুরো ধর্মীয় সম্পত্তিটাকে দখল করার জন্য একটা আইন। অর্থাৎ এটা একটা সম্প্রদায়ের মানে ধর্মীয় আঘাত যেমন করছে, একই সাথে তাদের সম্পত্তিতেও আঘাত করছেন। ফলে এটা অন্য আর 5টা আইনের মতো কোনো কেন্দ্রীয় আইন নয়, এটা একটা সম্প্রদায়কে টার্গেট করে করছে এবং অর্থাৎ এটা সাম্প্রদায়িক আইন। এবার যারা যে সমস্ত মুসলিম লিডার ভাবছেন হ্যাঁ অন্য আইন নিয়ে তো প্রচুর আন্দোলন আমরা রাজ্যে করেছি, তৃণমূল কংগ্রেসও প্রচুর কেন্দ্র বিরোধী আন্দোলন করেছে, কিন্তু ডিফারেন্স এটাই, ওগুলো ছিল সাধারণ আইন। যেমন এনআরসি হলে বাংলাদেশি উদ্বাস্তুতে যেমন ক্ষতি হবে, তোমার কথা আমি শেষ করে নি, এই কথা আমি একদম সহমত, আমি বলছি একদম, আমি এবারে বলতে দাও, আমি সহমত তোমার সাথে। কৃষক আন্দোলন যখন হরিয়ানা থেকে হয়েছে দিল্লিতে, সরকার যথাযথভাবে সাহায্য করেছিল দিল্লি যাওয়ার জন্য এবং অনেক কিছু হবে। তাহলে রাজ্যের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওয়াকফ আন্দোলন ওয়াকফ নিয়ে বিরোধিতা করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন যে নেতাজি যেমন বলেছিল দিল্লি চলো, ডাক দিয়েছিল দিল্লি চলো আমি স্বাধীনতা দেবো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতো যে চলো আমি অধিকার ফিরিয়ে দেবো, আমার নেতৃত্বে তোমরা দিল্লি চলো, খরচা পানি যা করো, যা প্রশাসনিকভাবে দরকার আমি করবো। তা সেটা কেন বললো না? সব কথা খুলে বলতে হবে, তাহলে কিভাবে বলবে? সাম্প্রদায়িক আইন এটা খুব কমন সেন্স, যে সাম্প্রদায়িক আইনের বিরুদ্ধে যদি কোনো সম্প্রদায় বিজেপির এই পাতা ফাঁদে একটা আইন এমনি নর্মালি সাম্প্রদায়িক উস্কানি দেয়, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সেটাকে আইনতভাবে আইন পাশ করেছে, সেই ট্র্যাপে যদি কেউ পা দেয়। এবং আন্দোলনের পদ্ধতি নিয়েও আমি বহু আগে প্রশ্ন তুলেছিলাম, যখন মুর্শিদাবাদের যখন এই আন্দোলন নিয়ে অশান্তি শুরু হলো এবং দাঙ্গা ছড়ালো, তখনই বলেছিলাম যে কৃষক আন্দোলন থেকে শিক্ষা নাও। কৃষক আন্দোলনের শিক্ষা কি ছিল? যে তারা হরিয়ানা পাঞ্জাব থেকে শুরু করে ধীরে ধীরে চলে এলো কোথায়? দিল্লির বর্ডারে, সিঙ্গু বর্ডার বা অন্যান্য বর্ডারে, এবং এসে বসে গেল। তারা কিন্তু গিয়ে কোনো সরকারি অফিসে হামলা বা কোনো নেতার বাড়িতে হামলা বা ভাঙচুর বা এলাকা দোকানপাট ভাঙচুর এরকম কিছুই হয়নি, কারণ সেটার মধ্যে সাম্প্রদায়িকতা ব্যাপারটা ছিল না। সাম্প্রদায়িকতা ব্যাপারটা বুঝতে হবে। লেগেছে মুর্শিদাবাদ, সেখানে তো অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে করেছে, যেখানে বিজেপি লাগিয়েছে, আরএসএস লাগিয়েছে। তো তিনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারছেন না। রাজ্যের মুসলিমরা বিজেপির ভয়ে ভোট দিয়েছে তৃণমূলকে, এটা মানতেই হবে, কেউ মানুক না মানুক, আমি অন্তত মানি, ভোট দিয়েছে। তাহলে তারপরও মুসলিমরা তো মার খাচ্ছে, বিজেপি ডানা গজে উঠেছে, তো কন্ট্রোল করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সে দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলিমদের কেন হবে? হ্যাঁ, এটা কন্ট্রোল করতে পারছে না বলেই বলছে যে তোমরা ওদের ফাতা পাতে। কেন কন্ট্রোল করতে পারবে না? কি করে কন্ট্রোল কেন করতে পারবে না? তারাতে প্রশাসন আছে, তারাতে সব কিছু রয়েছে, কেন? তার নিশ্চয়ই গল্প আছে। একটা সাম্প্রদায়িক সরকার রয়েছে, বিজেপি সরকার পুরোটাই সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সেন্ট্রালে রয়েছে, সেন্ট্রালের হাতে সমস্ত কিছু। তো রাজ্য তো তার একটা রাজ্য সে কিভাবে কন্ট্রোল করবে সেটাকে? কেন্দ্রভাবে প্রজেক্ট করা হচ্ছে, আইন পাশ করা হচ্ছে, এবং আইনত কোনো আইন যখন পাশ হয়ে যায় তখন কোনো রাজ্য সরকার সরকারিভাবে সেই আইনের বিরোধিতা করতে পারে না। তাদের এমএলএমপি হয়তো ভোটাভুটি করতে পারে, যেমন ভোট দিয়েছে প্রায় কত 232টা ভোটের মধ্যে 192টা হিন্দুরাই এই ওয়াকফের বিরুদ্ধে ভোট দিয়েছে, 40 জন মুসলিম ভোট দিয়েছেন সংসদ। সেটা তো করেছে যেখানে করা উচিত সে, কিন্তু যখন কোনো একটা রাজ্য সরকার, তখন 256 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের কোনো রাজ্য সরকার কেন্দ্রে পাশ হওয়া সংসদ মানে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সাইন হয়ে যাওয়ার পর যখন আইন তৈরি হয়ে যায়, তখন সরকারিভাবে কোনো রাজ্য সরকার সেটাকে অস্বীকার করতে পারে না, এবং যদি করে তাহলে কেন্দ্রের অধিকার আছে আইনত যে সেই রাজ্যের সরকারকে ইনঅ্যাক্টিভ করে সেটাই রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়ার। মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে তো বলেছে আমি রাজ্যে লাগু হতে দেবো না। হ্যাঁ, তো বলেছে, তিনি বলেছে মানবিক জায়গা থেকে বলেছে। করা যাবে? কে? তিনি এনআরসি বিরোধিতা করেছে এবং তিনি বলেছিল যে এনআরসি চলছে,
আরে চলছে বলছে তো, সে ডিজিটালি করছে, আমি ওটা বলছি তো, সেটা ডিজিটালি করবে। অভিযোগটা তো আসছে, কেন্দ্রের হাতে আমার আধার কার্ড আছে, কেন্দ্রের হাতে আমার ভোটার কার্ড, কেন্দ্রের হাতে সবকিছু। তাহলে কি বলছে যে মুখ্যমন্ত্রী মানবিক ভাবে বলেছে আইন পাস হলে মুখ্যমন্ত্রী লাগু করতে বাধ্য, চাইলে বা লাগু করতে বাধ্য, চাইলে নয় যদি না চাই। আমি আবার একটা বিষয় মেনে নিলাম যে মুখ্যমন্ত্রী এখন 26 অব্দি রয়েছে ক্ষমতায়, এখন ওয়াকফ নিয়ে আমি মেনে নিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী লাগু করবে না। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যায় তখন মুসলিমরা কি করবে? লাগু করবে। হ্যাঁ, তাহলে এখন থেকে তার লড়াই করবে না কেন? কে লড়াই? কেন বাংলার মানুষ লড়াই করবে? লড়াইটা করো না, কে বারণ করে? উনি তো লড়াইয়ের বিরোধিতা করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যখন ধর্ণা দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছে, তো তখনও তো মুসলিম সম্প্রদায় তাদের সাথে ছিল, কন্ট্রোলে ছিল, কোনো ঝামেলা হয়নি, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি উস্কাতে আসেনি। তাহলে সেখানে মুসলিমরা যদি একা করে তো তৃণমূল সেটা নেতৃত্ব দেখ না, তৃণমূল নেতৃত্বে মিছিল মিটিং করুক, ব্রিগেডের সমাবেশে। আমি বুঝে গেছি। আমি একটা উদাহরণ, প্রশ্ন ঢুকেছে যে ব্রিগেড সমাবেশটা যে চক্রান্ত করে বন্ধ হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে, এটা মানুষের মধ্যে ঢুকে গেছে। তোমার মানো হ্যাঁ কি না? আমি একটা উদাহরণ দিই, যদিও ক্ষমতা আমি মেদিনীপুরে এর মধ্যে কি জানো, নেত্রাকুনি না এরকম, নেত্রাকুনি না কি এরকম জায়গার নাম, তমলুকের কাছে। তো ওখানে একটা সবাই ওই হাসানো ছিল, সবাই গেলাম, এবং সেখানে কি হলো, যদি মানে হাইওয়ের পাশে ডিএম অফিসের সামনের রাস্তায় প্রোগ্রাম, কিছু উটকো ছেলে জাতীয় পতাকা নিয়ে হাইওয়েতে জ্যাম করে দিল। আয়োজকরা বারবার রিকোয়েস্ট করছে যে তোমরা ওটা জ্যাম করো না, এখানে চলে আসো। ওদের মধ্যে থেকে দুটো চ্যাংড়া ছেলে এসে বলছে, আয়োজক একজন মৌলানা সাহেব বয়স্ক, তাকে বলছে আপনি আপনার বক্তব্য চালান, আমরা যা ইচ্ছে তাই করব। এটা হচ্ছে ওয়াকফ বিরোধী আন্দোলনের মধ্যে থাকা কিছু বিজেপির পেটোয়া মুসলিম যুবক, যাদেরকে পয়সা দিয়ে ভাড়া করা হয়। সেম ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে, সেম ঘটনা অনেক জায়গায় ঘটছে, এবং এই ধরনের কেস যাতে না ঘটে তার জন্য হাইওয়ের পাশে বা মিছিল করার থেকে বেটার হচ্ছে কোনো বদ্ধ জায়গায়, স্কুল মাঠে, শহীদ মিনার তো সভা করে দিতে পারে, করতে হবে। বারণ করেছে প্রচুর সভা হয়েছে, এর মধ্যে কে করেনি? এখন তো ওয়াকফের বিরুদ্ধে কলকাতায় শত্রু মনে করবো, কলকাতায় ওয়াকফ বিরোধী বড় বড় সমাবেশ হয়েছে, আমি না বলছি না, কোনো অশান্তি হয়নি মুর্শিদাবাদে। এখন ইভেন সিদ্দিকুল্লাহ করেছে, পুরো কলকাতা একটা পোর্শন জাম হয়ে গেছে। সে তো মুখ্যমন্ত্রী ফোন করে দেখা আবার ভালো বলে, বিশাল ব্যাপার, প্রশংসাও করেছে। কিন্তু এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে এখন বন্ধ করে দিতে হবে, নাহলে শত্রু। কোনো নেতৃত্ব যদি ঠিকঠাক না থাকে, আমি যে কথা একদম আমি দায় স্বীকার করছি যে হ্যাঁ কিছু মানুষের ভুল ভ্রান্তি হয়েছে, হয় প্রতিটা জায়গায়, সেটাকে ঠিক করতে হবে নেতৃত্বকে, যে না এইভাবে করলে এটা সমস্যা যেন না হয়। তার মানে এই যে এই বাংলাতে মুসলিমদের কণ্ঠরোধ করাচ্ছে না, এটা না, ওটাই কণ্ঠরোধ করা হচ্ছে। যে স্বাধীনতা পশ্চিমবাংলায় মুসলিমরা পায়, বিজেপি শাসিত কোন রাজ্যে তার ছিটেফোঁটাও পায়। তারপর তো মার কাছে টেনে আমি একটা প্রশ্ন বলছি, উত্তরপ্রদেশে কটা ওয়াকফ বিরোধী মিছিল হয়েছে? সেখানে সরকার করতে দিচ্ছে না, ভয় পাচ্ছে, নোটিশ দিচ্ছে। এখানে প্রতিদিন হচ্ছে, আজকে হয়েছে, রোজই হচ্ছে। না হয়েছে। আমি গতকাল সন্দেশখালীতে ওয়াকফ বিরোধী সভায় বক্তব্য রেখেছি। মুখ্যমন্ত্রী দুদিন বলেছে, এরপরে যদি সমাবেশ হয় তারপরে শত্রু বলেছে, হলে এবার এখন দেখা যাক অশান্তি হলে বলেন না, ওনার বলার গোলাগুলি করে ওয়াকফ নিয়ে, গোলাগুলি মানে কি, ওয়াকফ নিয়ে যদি সভা করে তাহলে এবারে ব্যবস্থা আমরা নেব, মানে শত্রু মনে করি। এখন তো সভা সেরকম করে না উচিত। যদি মিছিলের মধ্যে আরএসএস এর লোক ঢুকে দাঙ্গা বাঁধাতে পারে, অশান্তি দাঙ্গা না হয়, তো ব্যবস্থা নেবে সরকার। কারণ তো খালি এই একটা ওয়াকফ বিরোধী আন্দোলনের নাম করে আরএসএস দাঙ্গা লাগাবে, আর সেটা রাজ্য সরকার চুপচাপ মেনে নেবে। আমাদের মতো যারা সম্প্রীতির কথা বলি, আমরা মেনে নেব? আমরা চাইবো যে এই আন্দোলনের ধরন পাল্টাতে হবে, কিচ্ছু না। এমন কোনো আন্দোলন করা যাবে না যেখানে ঝামেলা করার সুযোগ থাকে। যেমন ধরে নাও, গণতান্ত্রিক প্রক্রিয়া তো আমরা মুখে বলছি, কিন্তু যখন একটা মিছিল যাচ্ছে, মিছিল থেকে হঠাৎ করে মিছিলের মধ্যে থেকে কোনো আরএসএস এর দাড়িওয়ালা টুপিওয়ালা, ওদেরও মুসলিম মোর্চা আছে আরএসএস এর বিজেপির, ওরা যদি হট করে পুলিশের দিকে বা আশপাশে কোনো একটা দোকানে ঢিল মেরে দিল, পুলিশ লাঠিচার্জ করবে, তারপরে ভাঙচুর, দোকান দাঙ্গা। পুলিশের না কেন ঢিল মারবো? আমি ঢিলের মধ্যে থেকে আমি ঢিল মারবো, তার দায়িত্ব পুলিশের। যদি কোনো মুসলিম ঢিল মারে তার পক্ষে আমি নয়, সেটা কে আইডেন্টিফাই করবে? স্যার পুলিশ করবে। ওই ঢিলের মধ্যে থেকে হ্যাঁ, ওই আইডেন্টিফাই করে যখনই কি নাম, যখনই ফারদিনকে ধরতে যাবে পুলিশ, এই পুলিশ আমাদের উপর হামলা করেছে বলে পুলিশের উপর ঝাঁপিয়ে দেখাবে। তো পুলিশ প্রমাণ দেখাবে, দেখো আমার কাছে ফুটেজ আছে। আমি একাধিক যখন মিছিল হয়, ঘটনা আমি নিজের চোখে দেখা, তো এই ধরনের ঘটনা না, আমি ওই ঘটনার মধ্যে এরকম ঘটনা আমি বহু দেখেছি।
ওখানে যখন ওই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন পাবলিক ভাবে পুলিশ অকারণে কি কারণে পুলিশ ধরতে এসছে বা কি কারণে পুলিশ লাঠিচার্জ করলো সেটা জানে না, পুলিশ লাঠিচার্জ করে চলো পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ি, ওই জিনিসটা থাকে না। কারণ এই ধরনের আন্দোলনে সঠিক নেতৃত্ব না থাকলে যা হয় একদম। এবং আমি একটা উদাহরণ দিচ্ছি, এই মেদিনীপুরের এই নেত্রাকুনির ওই সভাতে আমি যা দেখেছিলাম, আমি বিরক্ত হয়ে মঞ্চ থেকে নেচে এসেছিলাম, আমি আর মঞ্চে উঠিনি। এবং আমি তখন থেকে ঠিক করেছিলাম, এবং এখনো আমাকে প্রচুর লোক গ্রাম থেকে ফোন করেন, অনেক মুসলিম মৌলানা বা বিভিন্ন সংগঠনে, মুসলিম সংগঠনের, তারা বলেন যে দাদা আমাদের এখানে সভা আছে, একটু আসবেন বক্তব্য। আমি তখন জিজ্ঞাসা করি ওটা কি হাইওয়ের পাশে বা রোডের পাশে? যদি বলে হ্যাঁ, আমি বললাম না আমি যাব। ওটা যদি কোনো স্কুল মাঠে হয় বা কোনো খেলার মাঠে হয় তাহলে আমি যাব। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যেহেতু সাম্প্রদায়িক আইন, এতে সবথেকে দায়-দায়িত্ব হচ্ছে মুসলিমদের, যেহেতু তাদেরই ব্যাপারটা হচ্ছে, তাদের থেকে লুট করছে, ফলে মুসলিমদের কাছে বেশি কষ্টের জিনিস। ফলে সেই আন্দোলন করতে গিয়ে আমি অন্য কোনো ধর্মের মানুষ বা এই আন্দোলনে সরাসরি যুক্ত নয় সাধারণ মানুষ, সে যাতে ডিস্টার্ব না হয়, সে যাতে কষ্ট না পায়। দেখা গেল হাই রোডে আমি গিয়ে 4 ঘন্টা আমাকে বলতে হয় আরজিকর আন্দোলনের সময় কলকাতার রাস্তাঘাট কিভাবে জ্যাম ছিল, কিভাবে বন্ধ ছিল, সেটা আমরা নিজের চোখে দেখেছি একদম ভালোভাবে। তখন রাজ্যের প্রশাসন ঘুমিয়েছিল, তখন রাজ্যের প্রশাসনের ক্ষমতা ছিল কথা বলা। সাম্প্রদায়িক আইন ছিল না, ওই আন্দোলনে প্রত্যেকে ছিল, সব পার্টি ছিল, সবাই ছিল, আমরাও ছিল, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ বাদ নেই, সবাই ছিল। এটা একটা সাম্প্রদায়িক আইন, এটা সাম্প্রদায়িক আইন, এটা বুঝতে হবে। এটা কিন্তু আর 5টা আইনের মতো সাধারণ আইন নয়, সাধারণ ঘটনা নয়। কম্প্রোমাইজ করতে হবে? কম্প্রোমাইজ কোথায় করছে? আন্দোলন করো। আমি তো বলে উদাহরণ দিলাম, বললো তো করলে শত্রু মনে করবে। বাবা সেগুলো কিভাবে তুমি রাস্তা অবরোধ করে খুলে বলবে তো? তাহলে কেন কেন বলছো? বলেনি বলা দরকার ছিল তাহলে। হ্যাঁ দরকার, মুসলিম মানুষের মধ্যে একটা ক্ষোভ তো তৈরি হয়েছে এখন। এটা বলছি তো, উনি বলার পরেও সভা করে এসেছি আমি কালকে। সেটা তার সেদিনই উনি বলেছেন, কোথাও পুলিশ পারমিশন অফ করেনি। এবার দেখা যাবে কি হচ্ছে। যাই হোক, সাম্প্রদায়িক আইনে এটা আর 5টা আইনের মতো আইন নয়, এটা সাম্প্রদায়িক আইন, এটা বুঝতে হবে। ফলে এমন কোনো মিছিল মিটিং করা যাবে না যে মিছিল থেকে বিজেপি ঢুকে অশান্তি পাকানোর সুযোগ থাকে। যখন কোনো একটা জায়গায়, ঘেরা জায়গায়, আমরা কোনো স্কুল মাঠে বা কোনো বড় খেলা মাঠে যখন প্রোগ্রাম করছি, তখন সেখানে অশান্তি হওয়ার চান্স কম থাকে। কিন্তু যখন আমি হাই রোড বা রোড জ্যাম করে মিছিল করছি, দীর্ঘ মিছিলে কেউ দূর থেকে ঢিল মারলো, RSS এর লোকজন, তারপরে একটা অশান্তি ক্রিয়েট হলো, তারপরে মারামারি, দোকান ভাঙচুর, পুলিশের গাড়ি জ্বালানো, এই ঘটনা যাতে না ঘটে, ফলে আমার মনে হয় যে এই ধরনের মিছিল অফ করে দেওয়া উচিত। কিন্তু বড় বড় জনসভা অবশ্যই করা যায়, এবং এই নিয়ে মনে হয় মুখ্যমন্ত্রীরও কোনো অসুবিধার কারণ থাকবে না বা হবে না। কারণ অলরেডি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এরকম ওয়াকআপ বিরোধী সমাবেশ হচ্ছে, কিন্তু মিছিলের মধ্যে যে লোকগুলো থাকছে বা যারা আয়োজন করছেন, তাদের নিয়ন্ত্রণ মিছিলে কিন্তু থাকে না। নিজের চোখে দেখাম মেদিনীপুরে গিয়ে, আমি সেই জন্য ওই সভা ছেড়ে আমি বেরিয়ে এসেছিলাম। এই একটা অভিযোগ কিন্তু বারবার বিজেপির থেকে ছিল, বিজেপি থেকে একটা বারবার অভিযোগ ছিল যে মুসলিম তোষণ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তো তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু তোষণ করার জন্য নাকি আবার হিন্দু জগন্নাথ মন্দির তৈরি করছে। তাহলে কি এই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছে যে হিন্দু ভোটটা জগন্নাথ মন্দির করে পেয়ে যাব, আর মুসলিম ভোট দরকার নেই? তারপরে কি এই হুঙ্কার? প্রথমত জগন্নাথ মন্দির শিলান্যাস হয়েছিল 2019 সালে, একদম ঠিক আছে। শুভেন্দু অধিকারী ছিল তখন, তো শুভেন্দু অধিকারী তখন ছিল। 2019 সালের প্রজেক্ট 2025-এ গিয়ে তৈরি হলো, উদ্বোধন হলো। ফলে এটা বলা যায় না যে রাম মন্দিরের পাল্টায়নি জগন্নাথ মন্দির, ঠিক আছে। দ্বিতীয়ত এটা সাম্প্রদায়িক নয়। জগন্নাথ পুরীর মন্দিরে মানে হিন্দু ছাড়া, হিন্দু মানে উচ্চবর্ণ ছাড়া কোনো প্রবেশাধিকার নেই। কিন্তু জগন্নাথ মন্দিরে শ্রী চৈতন্যের ভাবাদর্শের জায়গা থেকে, মতাদর্শের জায়গা থেকে সবার প্রবেশাধিকার আছে। যারা পুজো দেবে, যারা ঘুরতে যাবে। এটা তো কোনো রকম প্রবলেম নেই। এটাতে কারো এবারে এখানে যে হিন্দু ভোট অমুক তমুক, প্রথমত শ্রী চৈতন্য দেব কে যারা হত্যা করেছিল তারা ব্রাহ্মণ, পুরীর ব্রাহ্মণরা। শ্রী চৈতন্য দেবের যে মতাদর্শ সেটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ বিরোধী। ফলে শ্রী চৈতন্য দেবকে বহু ব্রাহ্মণরা ধর্মগুরু হিসেবে মানে না। তারা হচ্ছে নিচু জাতের মানুষ, কায়স্থ বা তার নিচের কার শূদ্র, তারাই কিন্তু বৈষ্ণব ধর্ম গ্রহণ করে।
খুব ব্রাহ্মণ বা ইত্যাদি তারা করে না, যদি দুই একজন করেও থাকে তারা হচ্ছে পয়সা কামায়। আমার উত্তরের প্রশ্ন আমি বলছি এবার এখানে হিন্দু, যাবো না, এবার আমি কেউ জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে নয়, কোনো মুসলিম সম্প্রদায় আমি অন্তত দেখিনি তারা কেউ জগন্নাথ মন্দিরের বিরোধিতা করে, কিন্তু বিজেপি প্রকাশ্যে জগন্নাথ মন্দিরের বিরোধিতা করেছে। এটাই বোঝা যাচ্ছে যে বিজেপির সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে এই, মমতা ব্যানার্জিকে এতদিন মুসলিম দরদি, মুসলিম তোষণকারী আখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মমতা ব্যানার্জি এমন একজন মুখ্যমন্ত্রী যে সমস্ত ধর্মের অনুষ্ঠানে কম বেশি সাহায্য করে, সমস্ত ধর্মের অনুষ্ঠানে তিনি যান, কোনো ধর্ম নিয়ে তার কোনো বিদ্বেষ নেই। অন্য অন্য মুখ্যমন্ত্রী বা অন্য অন্য নেতাদের দেখেছি পার্টিকুলার কোনো একটা ধর্মের বিদ্বেষ থাকে, ওনার কোনো ধর্ম নিয়ে অ্যালার্জি নেই। আমরা তো মানি যে এবং এখানে ওই যে বলছিল না সাইড থেকে ফারুক বলছিল যে হিন্দু ভোট করার জন্য কি ইনি এটা করেছে, না, ওনার হিন্দু ভোট মুসলিম ভোট আলাদা করে এটা দরকারই পড়ে না। উনি যে জগন্নাথ মন্দিরের পরে উনি যে কনসেপ্টে চলে, আমি মুখ্যমন্ত্রীর হয়ে বলছি না, অতি মমতা না, ওই মমতা অতি মমতা হয়ে বলছি না, আমার খুব সিম্পল থিওরি, ওনার কাজকর্ম দেখে মনে হয়েছে উনি অনেকটা ওই রামকৃষ্ণের মতো, যত মত তত মত, যত মত তত পথ, এইরকমই। ফলে এইখানে আলাদা করে উনি পার্টিকুলার কোনো ধর্মকে উনি প্রজেক্ট করেন না, হেল্প করা হলে সবাইকে করেন, এবং আমরা সেটা দেখেছি। ফলে এত বছর পরে একটা জগন্নাথ মন্দির করেছে, সেটা নিয়ে মুসলিমদের তরফ থেকে কোনো বিরোধিতা নেই, কিন্তু বিজেপির তরফ থেকে যারা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে তাদের তরফ থেকে অসুবিধা, এবং তারা সেটা বিরোধিতা করছে। ফলে বোঝা যাচ্ছে এটা মুসলিম বিরোধী নয়, বরং বিজেপি বিরোধী নিদর্শন এই জগন্নাথ মন্দির। যারা দেখছেন আর এতক্ষণ যারা দেখলেন, আমাদের যে তর্ক বিতর্ক ছিল সেখানে দুজনের মতামত আমরা দিয়েছি, এবং অবশ্যই এবারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। তার সাথে বলে রাখি, বং নিউজ লাইভ আর এই 9 সংবাদ দুটো চ্যানেলকে ফলো করে রাখুন। ভালো থাকবেন।